লিয়াকত সাহেব, বলছি কি, বিয়েটা আমরা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। দুপক্ষরই যখন পছন্দ, তখন দেরি করার তো কোনো কারণ দেখি না। লিয়াকাত সাহেব খানিক ভেবে বললেন, তা ঠিক, কিন্তু আমার শালিকার শ্বশুরমশাই আর আমার বড় ভাই দুজনেই এই বছর হজে হজে যাচ্ছেন। ওনারা দুজনেই আমাদের গার্জিয়ান বলা চলে। তারা হজ থেকে ফিরে এলেই বিয়েটা সম্পন্ন করতে চাইছি আমরা। এটা তো ফেব্রুয়ারি মাস, জুলাইয়ের শেষের দিকেই রওনা দিবেন ওনারা। সেপ্টেম্বরের দিকে ফিরে আসবেন। তো বিয়ের ডেটটা আমরা 7-8 মাস পরেই ঠিক করলেই হতো, বেশি ভালো হতো। এটা ওনাদেরও মত। মামা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আপনাদের সমস্যাটা বুঝতে পারছি। আসলে কিছুদিন যাবৎ দুলাভাইয়ের শরীরটাও তেমন ভালো যাচ্ছে না। হয়তো হায়াত মৌতের কথা তো আর বলা যায় না, কখন কি হয়ে যায়। তাই বলছিলাম আপাতত কাবিনটা করিয়ে রাখলে হয় না? রিসেপশনটা না হয় আপনাদের সুবিধা মতোই করলেন। বড়দের গুরুগম্ভীর কথার মাঝেই সেফাকে নিয়ে সরে গেল শুভ্রতা। হাত পা রীতিমতো কাঁপছে তার। সাদাফ যখন স্থির দৃষ্টিতে তাকিয়েছিল শুভ্রতার চোখে, লজ্জা, ভয় আর অস্বস্তিতে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল তার। কি মহাবৃষ্ট দৃষ্টি তার! রুমে ঢুকেই বেড টেবিলের ওপর থেকে কাপা হাতে পানির গ্লাসটা তুলে নিল শুভ্রতা। এক চুমুকে সবটা শেষ করে গ্লাস হাতেই ধপ করে বসে পড়ল বিছানায়। সেফা তার দিকে অবাক দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি হয়েছে তোর? দেখতে এসেছে আমাকে আর ভয়ে মরে যাচ্ছিস তুই? কাহিনী কি? শুভ্রতা অসহায় দৃষ্টিতে তাকালো। সেফাকে কি করে বোঝাবে তার অস্থিরতা? কিছুক্ষণ মৌন থেকে নিজেকে শান্ত করলো শুভ্রতা। মৃদু গলায় বলল, তোমার যে বিয়ের ডেট ফিক্স হয়ে যাচ্ছে আপু, বিয়েটা কি তুমি করছো? সেফা লাজুক হেসে মাথা নাড়ল। শুভ্রতা যেন লাফিয়ে উঠল। গ্লাসটা টেবিলে রেখে তাড়াহুড়ো করে সেফার সামনে বিছানায় পা তুলে বসল সে। খ্যাপা গলায় বলল, তুমি দেখেই রাজি হয়ে গেলে আপু? একটু ভাববে না? চরিত্র কেমন কে জানে? আজকালকার ছেলেরা কত বাজে হয়, ধারণা আছে তোমার? এসব ছেলেরা 10টার সাথে ডেটিং করে বেড়ায়, রুম ডেট হ্যানো ত্যানো কত কিছু করে। আর এই ছেলেটাকে দেখতে তো আস্ত চিট মনে হচ্ছে, দেখতেই অনেকটা বলদের মতো। এই বলদকে বিয়ে করবে তুমি? সেফা সরু চোখে তাকালো। স্বাভাবিক গলায় বলল, এখনকার ছেলেরা এই দুটো শব্দ বলেই তো সব সমস্যার সমাধান করে দিলি রে বোন। দেখ, এখনকার সব ছেলেদেরই চরিত্র যদি 420 হয়, তাহলে সবার জামাই এমন। এতে আমার একার চাপ নেওয়ার তো কিছু নেই। সবাই যদি 10 মাইয়ার বাবুকে বিয়ে করে খুশি খুশি হানিমুনে যেতে পারে, তাহলে আমি একা ভার্জিনিটি খুঁজতে গিয়ে চিরকুমারী থাকতে যাব কেন? একটু চালাক হ, বুঝলি? বিয়ের পর এমন টাইট দিব না, চরিত্রে 100-100 হয়ে যাবে আমার জামাই। সো নো চাপ। আর বলদ কোথায় দেখলি? দেখতে তো বেশ ভালো, যদিও পাশের ছেলেটা হেব্বি ছিল, একবারে জোস। কিন্তু প্রবলেম কি জানিস? বেটা খুবই গম্ভীর। আমার বাবা এত গম্ভীর ছেলে ভালো লাগে না। সো আমি রাজি। কথাটা শেষ হতেই দাঁত বাইর করে হাসল সেফা। শুভ্রতা ব্যর্থতা ঘেরা চোখে তাকালো। বোনকে এত কিছু বোঝানোর পরেও যখন বিয়ের খুশিতে নাচছে, সেখানে আর কি বা বলতে পারে সে? রাতের খাবার নিয়ে ব্যস্ত সবাই। আরাফের মায়ের জোড়াজুড়িতে সাইদা বেগমকেও চেয়ার টেনে বসতে হয়েছে পাশে, যার পরিপ্রেক্ষিতে অনেকটা বাধ্য হয়েই খাবার সার্ভ করতে হচ্ছে সেফাকে। তাকে একটু আধটু সাহায্য করছে শুভ্রতা। খাবার টেবিলে সাদাফের চোখে না পড়ার মতো জায়গা বেছেই দাঁড়িয়েছে শুভ্রতা। সাদাফ থেকে নিজেকে আড়াল করার কত উদ্যোগ তার, কিন্তু নিয়তি নামক বস্তুটি শুভ্রতার এই লুকোচুরিকে খুব একটা প্রশ্রয় দিল না। তার সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে হুট করে গম্ভীর গলায় বলে উঠলেন লিয়াকত সাহেব, সুভদ্রা মা, সাদাবকে ভাত দাও, ওর প্লেটটা খালি পড়ে আছে তো। লিয়াকত সাহেবের কথায় চমকে উঠল শুভ্রতা। সাদাফও অস্বস্তিতে উসখুস করে উঠল। লিয়াকত সাহেবের তাড়ায় বাধ্য হয়ে সাদাফের পাশে গিয়ে দাঁড়ালো শুভ্রতা। কিছুটা ঝুঁকে সাদাফের প্লেটে ভাত দিতে গিয়েই সাদাফের গায়ের হালকা মিষ্টি গন্ধ ধাক্কা খেয়ে গেল তার নাকে। শুভ্রতার শুষ্ক অনুভূতিগুলো হঠাৎই যেন ভরা বর্ষার মাতাল নদীর মতো টলমল করে উঠল। কাপা হাতে ভাত দিতে গিয়ে কিছুটা ভাত পড়ে গেল সাদাফের গায়ে। শুভ্রতার অস্বস্তি আর কাপা হাত দেখে মৃদু গলায় বলে উঠল সাদাফ, এটা তো ওকে, আর লাগবে না, আমার হয়ে গেছে। শুভ্রতা মাথা হেলিয়ে সরে দাঁড়ালো।
সাইদা বেগম বেশ কয়েকবার শুভ্রতাকে দেখে নিয়ে তৃপ্তির হাসি হাসলেন। আজকের আগে শুভ্রতাকে এত শান্ত আর ভদ্র হয়ে থাকতে দেখেনি কেউ। শেষ পর্যন্ত তাহলে মেয়েটার বাচ্চামোটা গেল। খাওয়া দাওয়া শেষ করে 10টার দিকে ফেরার জন্য উদ্যোগ করলেন তারা। লিয়াকত সাহেবের থেকে বিদায় নেওয়ার ফাঁকে আর চোখে 1-2বার শুভ্রতার দিকে তাকালো সাদাফ। মেয়েটা যে ভয়ে সিটিয়ে আছে তা বেশ বুঝতে পারছে সাদাফ। আচ্ছা, কিসের এত ভয় ওর? ওর কি বিয়ে হয়ে গেছে, নাকি ভালোবাসার কেউ আছে? সেই ভালোবাসার মানুষটিকে আঁকড়ে রাখতেই কি সাদাফকে ভয় পাচ্ছে শুভ্রতা? কথাগুলো ভেবে গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল সাদাফ। সবার থেকে বিদায় নিয়ে সাদাফরা বেরিয়ে যেতেই মনের এক কোণায় বেজে উঠল এক অস্পষ্ট সুর। সে আমার বর। মনের এই অযাচিত ভাবনায় নিজেই চমকে উঠল শুভ্রতা। এসব কি ভাবছে সে? বিছানায় উপুর হয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল শুভ্রতা। সেফা ড্রেসিং টেবিলের সামনে বসে রাতের শেষ লোশনটা লাগাচ্ছিল গায়ে। এমন সময় দরজা ঠেলে ভেতরে ঢুকলেন সাইদা বেগম। বিছানায় বসে অদূরে সুরে ডাকলেন, শেফা, এদিকে আয় মা। সেফা লোশনের কৌটোটা ড্রেসিং টেবিলের ওপর রেখে সাইদা বেগমের পাশে গিয়ে বসলো। সাইদা বেগম বিগলিত গলায় বললেন, ওরা এখনই কাবিন করতে চায়। তোর বড় চাচা আর বড় দাদুর মতে সামনের শুক্রবার বাদ মাগরিবে কাবিনের ব্যবস্থা করা হচ্ছে। তোর কোনো সমস্যা নেই তো মা? কথাটা কানে যেতেই ধপ করে উঠে বসলো শুভ্রতা। মনে মনে বলতে লাগলো, নো আপু, সে নো। এই বিয়া করিস না মেরি মা, আমাকে এভাবে ফাঁসাস না প্লিজ প্লিজ। হে আল্লাহ, তোমার এই মাসুম বান্দাটাকে এবারের মতন বাঁচাই দাও। একটু রহম করো, আমি মসজিদে 1000 টাকা দান করুম আল্লাহ, প্লিজ। শুভ্রতার এত দোয়ায় এক বালতি পানি ঢেলে দিয়ে সেফা লাজুক আসলো। মেয়ের পজিটিভ সাইন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়লেন সাইদা বেগম। কিন্তু শুভ্রতা নাক ফুলিয়ে বসে রইল। এই মুহূর্তে সেফার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার। একবার সেফার হবু বরের কারণে সাদাফের সাথে জড়িয়ে পড়েছে, এখন আবার সেই হাদারামের হবু বউয়ের জন্য ঝামেলায় ফাঁসতে যাচ্ছে। উফ! শুভ্রতার এত রাগ কারোর চোখে পড়ল না। সাইদা বেগম মেয়ের গালে আলতো আদর করে বললেন, 3 দিন পরে তো শুক্রবার, পরশু আরাব দেখা করতে চায়। এর আগে তো কথাবার্তা হয়নি তোদের। পরশু দুজন মিলে আলাদা কথা বলার সুযোগ পাবি। যাবি তো মা? সেফা মাথা নিচু করে মৃদু হাসল। সাইদা বেগম হাতে চাঁদ পেয়েছেন এমন ভাব নিয়ে বেরিয়ে গেলেন। সাইদা বেগম বেরিয়ে যেতেই খ্যাপা বাঘিনীর মতন সেফার দিকে তাকিয়ে রইল শুভ্রতা। এই মেয়েটাকে এই মুহূর্তে খুন করে ফেলতে ইচ্ছে করছে তার। বেয়াদব একটা, বিয়ের জন্য মরে যাচ্ছে কেন রে? শুভ্রতার বরের ফ্রেন্ড ছাড়া বিয়ে করার মতো আর কোনো ছেলে জুটতো না তোর কপালে? শুভ্রতার এই মুহূর্তে পা ছড়িয়ে কাটতে ইচ্ছে করছে, কেঁদে কেটে দুনিয়া ভাসিয়ে দিতে ইচ্ছে করছে। শুভ্রতার এই পরিকল্পনাটাকেও ভেস্তে দিয়ে বিছানা কাঁপিয়ে তুমুল শব্দে বেজে উঠল ফোনটা। শুভ্রতা বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকালো। ফোনে মা নামটা দেখে আরও এক দফা বিরক্ত হলো সে। বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো। শুভ্রতার মা রাদিবা আহমেদ আগ্রহ নিয়ে বললেন, হ্যাঁ রে সুবি, তোর খালামণি বলল শেফার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ হয়েছে তো। রাদিবা আহমেদ খুশি হয়ে বললেন, বাহ, আলহামদুলিল্লাহ। শুভ্রতা চরম বিরক্তি হলো। সে টেনশনে মরে যাচ্ছে আর তার মা খুশিতে নাচানাচি করছেন, ব্যাপারটা ঠিক হজম হলো না তার। শক্ত গলায় বলল, আশ্চর্য, এত খুশি হচ্ছ কেন বুঝলাম না। তোমার আনন্দ দেখে মনে হচ্ছে বিয়েটা শেফা আপুর নয়, তোমার ঠিক হয়েছে। এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য তোমাকে আনন্দে পাগল হয়ে যেতে হবে মা। রাদিবা আহমেদ অবাক হয়ে বললেন, আমি পাগল হয়ে যাচ্ছি, আর শেফার বিয়েতে আমি খুশি হব না? এটা তোর কাছে আনন্দের ব্যাপার মনে হচ্ছে না? শুভ্রতা স্পষ্ট গলায় বলল, না, মনে হচ্ছে না। এবার ফোনটা রাখো তো, আমার বিরক্ত লাগছে মা। মেয়ের হঠাৎ এমন ব্যবহারে হতবাক হয়ে গেলেন রাদিবা আহমেদ। সুব্রতা কখনো তো এমন অভদ্রের মতো কথা বলে না, তাহলে আজ হঠাৎ কি হলো মেয়েটার? রাদিবা আহমেদ চিন্তিত ভঙ্গিতে ফোন কেটে স্বামীর কাছে দৌড়ালেন। স্বামী শাহানুজ্জামানকে এই মুহূর্তে ঘটনাটা খুলে বলতে হবে তার। অতিরিক্ত পড়াশোনায় তার মেয়েটা পাগল হয়ে গেল নাকি কে জানে। উত্তরার চিরচেনা ক্যাফেতে বসে আছে সেফা আর শুভ্রতা।
শুভ্রতাকে বেশ কসরত করেই এই অবধি টেনে এনেছে শেফা। ভার্সিটি শেষ করে ধানমন্ডি থেকে উত্তরা আসতে কিছুতেই রাজি ছিল না সে, তাও আবার আরাফের সাথে দেখা করার জন্য। নো ওয়ে! অন্যের প্রেমালাপে শুভ্রতার কী কাজ? কিন্তু শেফাকে তা বোঝানো দায়। মুখে যত কিছুই বলুক না কেন, আরাফের সাথে একা দেখা করতে খুবই অস্বস্তির সম্মুখীন হচ্ছে সে। তাই একরকম বাধ্য হয়ে সাথে আসতে রাজি হয়েছে শুভ্রতা। ক্যাফেতে এসে পৌঁছানোর 5 মিনিটের মাথায় বিরক্তি নিয়ে বলে উঠল শুভ্রতা, তোমার হবু বর যে আস্ত একটা হাদা, তা আজ আবারও প্রমাণিত আপু। শেফা গরম চোখে তাকালো, মুখ ফুলিয়ে বলল, কি এমন করেছে সে, যার জন্য তুই ওকে হাদা বলছিস? কথাটা বলেই ঘড়ি পরা বাম হাতটা শেফার দিকে এগিয়ে দিল শুভ্রতা। ইশারায় ঘড়ি দেখিয়ে যথাযুক্ত যুক্তি দেখানোর চেষ্টা করলো সে। দেখো, সন্ধে 7:20, অলমোস্ট রাত হয়ে এসেছে। এই টাইমে কোন ভদ্রলোক পাত্রীর সাথে গোপন আলাপ সারতে চায় বলো? শেফা খ্যাপা গলায় বলল, তোর সব কিছুতেই বাড়াবাড়ি শুভি। গোপন আলাপ বলতে কি বোঝাতে চাচ্ছিস তুই? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই এই সময় সিলেক্ট করেছে ও। তাছাড়া এমন তো কোনো নিয়ম নেই যে এই সময় কারোর সাথে দেখা করা যাবে না, আছে কি? শুভ্রতা কিছু বলবে তার আগেই স্বচ্ছ কাচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আরাফ। শুভ্রতা দরজার মুখে মুখে বসেছিল। শেফার কথার উত্তর দিতে গিয়ে বেখেয়ালিভাবে দরজার দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল তার। হঠাৎই শটান দাঁড়িয়ে গেল সে। শেফা অবাক হয়ে বলল, শুভি, এই শুভি, কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? শুভ্রতা ঘন ঘন ঢোক গিলে ভ্রুজোড়া খানিকটা কুঞ্চিত করে ভয় মাখা চোখে তাকিয়ে আছে। শেফা প্রশ্নের উত্তর না পেয়ে শুভ্রতার দৃষ্টি অনুসরণ করে পেছনে ফিরে তাকালো। আরাফ আর সাদাফকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে অল্প হাসল। সাথে সাথেই তাড়াহুড়ো করে বলে উঠল শুভ্রতা, আপু, ভাইয়া তো চলেই এসেছে, তুমি থাকো, আমি যাই। হ্যাঁ, এখানে আমার কি কাজ বলো? কথা শেষ করেই পার্সটা হাতে তুলে নিয়ে পা বাড়ালো শুভ্রতা। ডান হাতে শুভ্রতার ডান হাতটা চেপে ধরে জোর করে চেয়ারে বসিয়ে দিয়ে ফিসফিস করে বলে উঠল শেফা, পাগল তুই, এভাবে চলে গেলে কি মনে করবে বলতো? একটু কথা টথা বলে তারপর যা প্লিজ। শুভ্রতাকে প্রতিবাদের সুযোগ না দিয়েই সামনে এসে দাঁড়ালো দুই বন্ধু। 2 দিনব্যাপী সাদাফের পেছনে ঝুলে ঝুলে আজ সন্ধ্যায় তাকে সাথে আসার জন্য রাজি করিয়েছে আরাফ। ক্যাফেতে ঢুকে শুভ্রতাকে দেখে নিজেও খুব একটা চমকায়নি সাদাফ। কয়েক সেকেন্ডের জন্য পা দুটো মাটির সাথে সিটিয়ে গিয়েছিল তার। নিজেকে সামলে নিয়ে তাদের দিকে এগিয়ে এলেও বুকের মাঝে অচেনা একটা ধুকপুক শব্দ অল্প বিস্তর জ্বালাচ্ছে তাকে। শুভ্রতা যে খুব সুন্দরী তা তো নয়, সাধারণ বাঙালি মেয়ের মতোই গোলগাল হলদেটে ফর্সাটে মুখ। সাধারণ বাঙালি মেয়েদের মতোই গোলগাল হলদে ফর্সাটে মুখ, চাপা নাক। শুভ্রতার থেকেও কত শত সুন্দরী মেয়ের সাথে পরিচয় আছে সাদাফের। প্রপোজাল পেয়েছে, এড়িয়েও গেছে, তবু শুভ্রতার প্রতি এত অস্থিরতা কেন? অলৌকিক এক বন্ধনে বেঁধে গেছে বলে, নাকি অন্য কোনো রহস্য? অচিন্তনীয় বিষয়গুলোই চিন্তার ছাঁচে ফেলে এক দফা চিন্তা করে নিল সাদাফ। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৃদু হেসে শেফার দিকে তাকালো, মিষ্টি গলায় বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? সাদাফের মুখে ভাবি ডাক শুনে লজ্জায় রাঙা হয়ে গেল শেফা। মাথা নিচু করে মাথা হেলিয়ে বলল, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? সাদাফ শুভ্রতার পাশের চেয়ারটায় বসলো। শেফার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে হাড্ডি হতে চলে এলাম, তবে আমার কিন্তু কোনো দোষ নেই ভাবি, আরাফ আমায় জোর করে এনেছে। শেফা হাসলো। আরাফ শুভ্রতাকে উদ্দেশ্য করে বলল, কেমন আছো সুব্রতা? হবু শালি বলে তুমি করে সমাধান করলাম, রাগ করলে না তো? শুভ্রতা ইতস্তত গলায় বলল, একদমই না ভাইয়া, তুমিটাই সুইটেবল। চারজনকেই নীরবতা ছেয়ে ধরল। সবার চোখে মুখেই অস্বস্তির ছাপ। এই অস্বস্তির পরদ উঠিয়ে জোরে নিঃশ্বাস টেনে নিয়ে বলে উঠল সাদাফ, তোরা কথা বল আরাফ, আমি বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি, কিছু কেনাকাটা ছিল। এটুকু বলেই উঠে দাঁড়ালো সাদাফ। শুভ্রতাকে চুপচাপ বসে থাকতে দেখে হালকা কেশে বলে উঠল সাদাফ, শুভ্রতা, আপনি কি আমায় হেল্প করবেন? সাদাফের মুখে নিজের নামটা শুনে চমকে উঠল শুভ্রতা।
তটস্থ হয়ে সাদাফের দিকে তাকাতেই বুঝতে পারল দারুণ বোকামো করেছে সে। সাদাফ যে আরাফদের স্পেস দেওয়ার জন্যে বেরিয়ে যাচ্ছে তা বুঝে নিজেরও কিছু একটা বাহানা দেওয়া উচিত ছিল। মনে মনে নিজেকে হাজারটা বকা দিয়ে জোরপূর্বক হাসি দিয়ে উঠে দাঁড়ালো শুভ্রতা। শেফার দিকে তাকিয়ে হেসে বলল,